আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, শুরু করছি আজকের নতুন ক্লাস। আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ 12 সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন পড়ব। এটার কি সমাস, তোমরা যারা এর আগে সমাস পড়ে আসছো তাদের জন্য বুঝতে সুবিধা হবে, যারা না পড়ে আসছো তাদেরকেও আমি বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব। পড়া শুরু করি। সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। বলছে যে নতুন শব্দ গঠন করে সমাস। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম হচ্ছে সমাস। সমাস কাকে বলে? বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত, একটার সাথে আরেকটার সম্পর্ক অবশ্যই থাকতে হবে এবং সেই সম্পর্কিত একাধিক, একের অধিক পদকে এক পদে পরিণত হওয়ার নাম হচ্ছে সমাস। নিচের বাক্য দুটির দিকে দেখা যাক। আচ্ছা, প্রথম বাক্য দেখো, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটা কিন্তু প্রথম বাক্য। আর দ্বিতীয় বাক্য দেখো, পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রথম বাক্যটা কেমন ছিল আর দ্বিতীয় বাক্যটা কিন্তু সঠিক মনে হচ্ছে। আচ্ছা, প্রথম দেখি। প্রথম বাক্যের পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক সময় সংক্রান্ত সূচি এবং স্কুল ও কলেজ পদগুলো দ্বিতীয় বাক্যে যথাক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক, এই যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এইগুলো একটা শব্দে চলে আসছে না? সময় সংক্রান্ত সূচি, সময়সূচি, এগুলো দ্বিতীয় বাক্যে, এবং স্কুল কলেজ হিসেবে সংক্ষিপ্ত হয়েছে। সংক্ষেপ করার এই প্রক্রিয়ার নাম হচ্ছে সমাস। এখানেও সুন্দর করে বোঝানো হয়েছে। এই যে এইটাকে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক হয়ে গেছে, পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষার সময় সংক্রান্ত সূচি, পরীক্ষা সূচি স্কুলে ও কলেজে, এই ও বাদ দিয়ে স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই যে বহুপদকে এক পদে পরিণত হয়েছে, বহুপদ এক পদে পরিণত হওয়ার নামই হচ্ছে সমাস। আচ্ছা, সমাসবদ্ধ শব্দকে বলে সমস্ত পদ, যেমন পরীক্ষা নিয়ন্ত্রক। এই দুইটা হচ্ছে সমাসবদ্ধ পদ, এটা পরীক্ষা নিয়ন্ত্রক। সময়সূচি এবং স্কুল কলেজ এগুলোও কিন্তু সমাসবদ্ধ পদ। প্রথম অংশের নাম পূর্বপদ, প্রথম অংশ পরীক্ষা, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, এটা পূর্বপদ, এটা পরপদ। প্রথম অংশের নাম পূর্বপদ এবং শেষ অংশের নাম হচ্ছে পরপদ, বুঝেছ? আচ্ছা, এখানে পরীক্ষা সময়, এই যে পরীক্ষা সময় স্কুল, এগুলো হচ্ছে পূর্বপদ, এবং নিয়ন্ত্রক সূচি এবং কলেজ হচ্ছে পরপদ। বোঝা গেল? খুব সহজ কিন্তু। আর যেই চ্যাপ্টারগুলো আমরা বিগত কয়েক ক্লাসে পড়ে আসছি সেগুলোর চাইতে কিন্তু সমাজ একটু বেশি সহজ। যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে ব্যাস বাক্য বলে। এখানে ব্যাস বাক্য কাকে বলে? যে শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয়। এখানে পরীক্ষা নিয়ন্ত্রক শব্দের ব্যাস বাক্য হলো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। সময়সূচি পদের ব্যাস বাক্য হলো সময় সংক্রান্ত সূচি, এবং স্কুল কলেজ পদের ব্যাস বাক্য হলো স্কুল ও কলেজ। এছাড়া যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমসমান পদ বলে। প্রথম বাক্যের পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পদগুলোকে পরীক্ষা সমূহের এবং নিয়ন্ত্রক হলো সমসমান পদ। একটা হচ্ছে সমস্ত পদ, আর যেগুলো ব্যাস বাক্যকে ব্যাখ্যা করে, যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, আর যেগুলো যেসব পদ নিয়ে সমাস হয়, যে পদ নিয়ে সমাস হয় সেগুলোকে বলা হয় সমসমান পদ। আচ্ছা, এবার সমস্ত পদে আসি আমরা।
সমস্ত পদ সাধারণত এক শব্দ হিসেবে লেখা হয়, যেমন সময়সূচি, ওই যে সময়সূচি, এটা হচ্ছে সমস্ত পদ। উচ্চারণ আর কি, সমস্ত পদটাই হচ্ছে উত্তর। উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে হাইফেন বসে, যেমন স্কুল ও কলেজ, স্কুল কলেজ। কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদকে আলাদা করে লেখা হয়, যেমন পরীক্ষা নিয়ন্ত্রক। এখানে পূর্বপদ পরপদ বুঝতে পারছো না? সমসমান পদের প্রথম অংশ পূর্বপদ, শেষের অংশ হচ্ছে পরপদ। আচ্ছা, সমাস মূলত 4 প্রকার, যথা দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস ও বহুব্রীহি সমাস। কয় প্রকার সমাস? 4 প্রকার। আচ্ছা দেখি দ্বন্দ্ব সমাস কি বলছে। প্রথমটা, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ, ওই যে আমরা দুইটা পদ পেয়েছি না, পূর্বপদ পরপদ, উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে। পূর্বপদ এবং পরপদ দুইটারই সমান প্রাধান্য দেওয়া হয়। যেমন সোনা রূপা, সমস্ত পদের ব্যাস বাক্য সোনা ও রূপা। সোনা রূপা হচ্ছে সমস্ত পদ, মানে ফলাফলটা এটা উত্তর, আর এর ব্যাস বাক্য হচ্ছে সোনা ও রূপা। দুইটা পদকেই গুরুত্ব দেওয়া হয়েছে। নিচের বাক্যের সমস্ত পদটির প্রয়োগ থেকে এর পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য বোঝা যাবে। সোনা রূপার দাম বেড়ে গেছে, অর্থাৎ সোনার দামও বেড়ে গেছে, রূপার দামও বেড়ে গেছে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয় বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে। এই যে দ্বন্দ্ব সমাস, এতে কি সমজাতীয়, একে জাতীয়, বিপরীতও আছে, আবার অনুরূপও শব্দ রয়েছে, যেমন মা ও বাবা, মা বাবা, এটা কি বিপরীত শব্দ না? তারপর স্বর্গ নরক, এটাও কিন্তু বিপরীত শব্দ, স্বর্গ নরক, এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে সমস্ত পদ। এটা ব্যাস বাক্য, এটা সমস্ত পদ। জমা ও খরচ, জমা খরচ, এটাও বিপরীত শব্দ। হাত ও পা, হাত পা। 1920, 1920। ঝড় ও বৃষ্টি, ঝড় বৃষ্টি। পোটলা ও পুটলি, এই যে ঝড় বৃষ্টি, এটা কিন্তু অনুরূপ শব্দ। পোটলা ও পুটলি, পোটলা পুটলি। তুমি ও আমি, তুমি আমি। আসা ও যাওয়া, আসা যাওয়া। ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে। ভালো মন্দ, ভালো মন্দ। এগুলো সব আমরা কি পড়লাম? দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কিছু দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে। এই ধরনের দ্বন্দ্ব সমাসের নাম অলুক দ্বন্দ্ব সমাস, যেমন হাতে ও কলমে, হাতে কলমে। চোখে ও মুখে, চোখে মুখে। চলনে ও বলনে, চলনে বলনে ইত্যাদি। সমসমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে, যেমন সাহেব, বিবি ও গোলাম, সাহেব, বিবি, গোলাম। হাত পা, চোখ ও কান, হাত পা, চোখ কান ইত্যাদি। এটা একটু ব্যতিক্রম ধর্মী আর কি, সবসময় সচরাচর এগুলো কিন্তু হয় না। কর্মধারয় সমাস, যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে, যেমন গোলাপ ফুলের, গোলাপ নামের ফুল, গোলাপ ফুল। যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা, এটা হচ্ছে কর্মধারয় সমাস, মানে পরপদের অর্থ প্রাধান্য পায়। পরপদ হচ্ছে পরের পদটা। এখানে গোলাপ নামের ফুল, গোলাপ ফুল। যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। এই যে এখানে কিন্তু প্রথম পদটা প্রাধান্য পায়নি। আচ্ছা, কিছু কর্মধারয় সমাসের সমসমান পদে যে যোজক থাকে, যেমন খাস যে জমি, এই যে যে জমি থাকে, খাস জমি। চিত যে সাঁতার, চিত সাঁতার। ভাজা যে বেগুন, ভাজা বেগুন। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। কনক যে চাপা, কনক চাপা। টাক যে মাথা, টাক মাথা। এগুলো কিন্তু পরপদটা কিন্তু প্রাধান্য পেয়েছে, পরপদটা আগে চলে আসছে না? এই যে খাস জমি, তারপরে এখানে এই যে বেগুন ভাজা, বেগুন আগে চলে আসছে, আলু সিদ্ধ আগে আসছে। যে চালাক সে চতুর, চালাক চতুর। যে শান্ত সে শিষ্ট, শান্ত শিষ্ট। কি
কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয়, সেগুলোকে দ্বিগু কর্মধারয় বলে। যেমন 3 ফলের সমাহার, ত্রিফলা, 4 রাস্তার মিলন, চৌরাস্তা। সমাসের কিছু পূর্বপদ সংখ্যাবাচক থাকে, পূর্বপদটা সংখ্যাবাচক হবে, সেগুলো হচ্ছে দ্বিগু কর্মধারয়। 3 ফলের সমাহার, এখানে সংখ্যা, 4 রাস্তার সমাহার, এখানে 4, এগুলো হচ্ছে দ্বিগু কর্মধারয়। কিছু কর্মধারয় সমাসে সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। একাধিক লোপ পায় মানে উত্তরে যে এই পদগুলো আর থাকে না, এগুলোর মধ্য পদলোপী কর্মধারয় নামে পরিচিত। যেমন ঘি মাখানো ভাত, ঘি ভাত, এই যে মাঝখানে এই পদটা লোপ পেয়েছে মানে নাই হয়ে গেছে। হাতে পরা হয় যে ঘড়ি, এই পরা হয় নাই উত্তরে, হাত ঘড়ি আছে শুধু, বুঝেছ? কিছু সংখ্যক পদ লোপ পায়। ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই আশ্রিত আর নাই। বিজয় নির্দেশক পতাকা, বিজয় পতাকা, নির্দেশকটা লোপ পেয়ে গেছে। আবার দেখি যার সঙ্গে তুলনা করা হয় তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়, এগুলোকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন এই যে দেখো, মানে যার সঙ্গে কারো সঙ্গে তুলনা করা হয়, তুলনা, যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। আবার কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দেরও দেখা যায়। আচ্ছা দেখি, কাজলের মতো কালো, কাজল কালো, কার মতো কালো? কাজলের মতো কালো, এখানে উপমান, এর সঙ্গে তুলনা, কাজলের সঙ্গে তুলনা করা হয়েছে। শসের মতো ব্যস্ত, শস ব্যস্ত। এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়। বলছে এই সমাসে পরপদ মানে কি, এই যে এইগুলো হচ্ছে পরের শব্দ যেটা, সেটা হচ্ছে পরপদ, সমান সমান পদের পরপদ। যাকে তুলনা করা হয় তার নাম উপমেয়। যাকে তুলনা করা হলো, পেন্সিলটাকে তুলনা করা হলে এটা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান, উপমান মানে কি, যার সাথে তুলনা করা হচ্ছে, উপমান পদের সমাস হয়, এগুলোকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন দেখো দেখো, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ, আখি পদ্মের ন্যায়, পদ্ম আখি, মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ। এখানে উপমেয় পদের সাথে উপমান পদের কি তুলনা করা হয়েছে? এখানে পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। আবার আখি পদ্মের ন্যায়, চোখকে পদ্মের সাথে তুলনা করা হয়েছে, মানে একটার সাথে উপমেয়, যাকে তুলনা করা হয় সে উপমেয়। এখানে আখিকে তুলনা করা হয়েছে, আর পদ্ম হচ্ছে উপমান, পদ্মের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, এই সমাসে উভয় পদেই বিশেষ্য হয়। এখানে উভয় পদ, পুরুষ ও সিংহ দুইটাই বিশেষ্য, আখি পদ্ম দুইটাই বিশেষ্য, মুখ চন্দ্র দুইটাই বিশেষ্য। একটু খেয়াল করে পড়লেই কিন্তু সমাস কিন্তু মজার পড়া। তারপরে আসো, কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়, মানে দুইটাকেই একরকম মনে করা হয়, সেগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, মন রূপ মাঝি, মন মাঝি। একটার সাথে আরেকটার অভেদ কল্পনা করা হচ্ছে, একটার সাথে আরেকটা কি, একটার মতো আরেকটা, একটার মতো আরেকটা এরকম বলা হচ্ছে যেখানে, সেটাই হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, আমরা দ্বন্দ্ব সমাস আর ওইখানে কর্মধারয় সমাস পড়লাম। এবার 3 নম্বরে দেখো তৎপুরুষ সমাস, দুইটা অলরেডি পড়ে ফেলছি, তৎপুরুষ সমাস পড়ব। সমসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তার নাম তৎপুরুষ সমাস। সমসমান পদ, সমসমান পদটা হচ্ছে মূল পদ, উত্তর যেটা, এই যে এটা উত্তর, এটা উত্তর, এই উত্তরের কথা বলা হচ্ছে। সমসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপে যে সমাস হয় তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদ মানে পিছনের পদটার অর্থ প্রাধান্য পাবে। আচ্ছা দেখো, বিভক্তির লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ, বিভক্তির লোপ পেয়েছে কোথায় দেখি, দুঃখকে প্রাপ্ত, দুঃখ
প্রাপ্ত। এই যে এই পরপত্রে প্রাধান্য পেয়েছে না, এই দুঃখকে প্রাপ্ত, বিভক্তিটা লোপ পেয়ে গেছে। এই যে কেটা, কে লোপ পেয়েছে। ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো, এই যে কে লোপ পেয়ে গেছে, কেটা নাই। মামার বাড়ি, মামা বাড়ি, এই যে র লোপ পেয়ে গেছে। ধানের ক্ষেত, ধান ক্ষেত, র লোপ পেয়েছে। এগুলো হচ্ছে বিভক্তি। পথের রাজা, র লোপে রাজপথ। গোলায় ভরা, গোলা ভরা। গাছে পাকা, গাছ পাকা। অকালে মৃত্যু, অকাল মৃত্যু। তারপর দেখি সন্নিহিত অনুসর্গ লোপ। ওইখানে যে বলছে একটা বিভক্তি লোপ, সেটা আমরা পড়লাম। এবার সন্নিহিত অনুসর্গ লোপ দেখবো। এবার মধু দিয়ে মাখা, মধু মাখা, এই যে সন্নিহিত যে শব্দগুলো থাকে সেগুলোর লোপ। চিনি দিয়ে পাতা, চিনি পাতা। রান্নার জন্য ঘর, রান্নাঘর। বিয়ের জন্য পাগল, এই জন্যগুলা, এই জন্য, এই দিয়ে, এগুলো লোপ পেয়েছে। বিয়ের জন্য পাগল, বিয়ে পাগল। গ্রাম থেকে ছাড়া, গ্রাম ছাড়া। আগা থেকে গোড়া, আগা গোড়া। ওই এইটা তোমাদের সংজ্ঞাটা একটু কঠিন মনে হলেও এইগুলো যখন তোমরা পড়বে সংজ্ঞা ইজি হয়ে যাবে। এক হচ্ছে বিভক্তি লোপ পেয়েছে, আর সন্নিহিত এই যে শব্দগুলো সেগুলো লোপ পেয়েছে, সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। তারপর বলা হয়েছে দেখো, কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না। এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ সমাস। কিছু 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 ক্ষেত্রে বিভক্তিটা, বিভক্তি মানে কি, এই যে র, 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 কে, র, অ, এগুলোর বিভক্তি, এগুলো লোপ পায় না, সেগুলো হচ্ছে অলুক তৎপুরুষ। যেমন গরুর গাড়ি, গরুর গাড়ি আছে। তেলে ভাজা, তেলে ভাজাই আছে। এটা কি তৎপুরুষ? অলুক তৎপুরুষ সমাস। তিনটা সমাস শেষ হলো। দ্বন্দ্ব, তারপর হচ্ছে কর্মধারয় তৎপুরুষ। এবার বহুব্রীহি সমাস শেষ হলে আমাদের এই পার্ট শেষ হবে। ব্যাকরণ আসলে বারবার পড়া লাগে, বারবার প্র্যাকটিস করা লাগে। ব্যাকরণ পড়া এবং জানা কিন্তু কোনো কঠিন ব্যাপারই না, সহজ ইজিলিভাবে তোমরা পড়তে পারবে, কিন্তু তোমাদের এটা বারবার পড়া লাগবে। বহুব্রীহি সমাসে কি বলছে দেখি, যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। বলছে এখানে পূর্বপদ বা পরপদ, এই যে এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, এগুলোর কোনোটার অর্থ না বুঝায় অন্য কিছু যখন বুঝায়। এই যে গরুর গাড়ি, গরুর গাড়ি বুঝিয়েছেন আমাদের, গরুর, এটা পূর্বপদ, এটা ছিল পরপদ, কিন্তু এইগুলো যদি না বুঝিয়ে অন্য কিছু বুঝায় সেটাই হচ্ছে বহুব্রীহি। আচ্ছা, যেমন বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, বউ ভাত, এটা কিন্তু এই যে এই পূর্বপদ পরপদ কিছুকেই বুঝায়নি। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠা লাঠি, পূর্বপদ পরপদ কোনোটাকেই বোঝানো হয় নাই। আচ্ছা, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সামানাধিকার বহুব্রীহি বলে। পূর্বপদ বিশেষণ হবে এবং পরপদটা হবে পরের পদ, প্রথম পদটা হবে বিশেষণ, পরের পদটা হবে বিশেষ্য, তাহলে তাকে সামাধিকার বহুব্রীহি বলবে। যেমন এক গোজার, এক গুয়ে, এক গুয়ে লোক থাকে না সেইটা। লাল পাড় যে শাড়ির, লাল পেরে, এটা পূর্বপদ এবং পরপদ। পূর্বপদটা হচ্ছে বিশেষণ লাল, আর শাড়িটা হচ্ছে বিশেষ্য। তারপরে বলা হচ্ছে নিয়মে দেখো, পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য। কখনো কখনো ক্রিয়া বিশেষ্য হলে ব্যাধিকরণ বহুব্রীহি হয়। যেমন পূর্বপদ আর পরপদ দুইটাই আবার কখনো কখনো বিশেষ্য হয়ে যায়। যেমন গোফে খেজুর জার, গোফ খেজুরে, এখানে পূর্বপদ পরপদ দুইটাই বিশেষ্য। আচ্ছা, তারপরে দেখো, যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায় তাকে পদলোপী বহুব্রীহি বলে। বলছি যে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্য থেকে একাধিক, একটাও হতে পারে, একের অধিক পদও নাই হয়ে যেতে পারে, লোপ মানে নাই হয়ে যায়। যেমন চিরুনির মতো দাঁত যার, চিরুন দাঁতি,
এগুলো কিন্তু অনেক কিছু লোপ পেয়ে গেল না? চিরুনির এই নীর লোপ পেয়েছে, মতো লোপ পেয়েছে, যার লোপ পেয়েছে চিরুন দাঁতি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, দেখো হাতে খড়ি, এগুলো সব বাদ পড়ে গেল, লোপ পেয়ে গেল। যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায় তাকে পদলোপী বহুব্রীহি বলে। পদলোপী বহুব্রীহি যেমন চিরুনির মতো দাঁত, চিরুন দাঁতি, হাতে খড়ি দেওয়া হয়েছে অনুষ্ঠানে, হাতে খড়ি, সবগুলোই লোপ পেয়ে গেছে। তারপর দেখো পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে ব্যতিহার বহুব্রীহি হয়। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হচ্ছে, যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, এটা পারস্পরিক ক্রিয়া। কানে কানে যে কথা, কানে কানি, এগুলো অল্প জিনিস তো, এগুলো কিন্তু মুখস্থ রাখলেই হবে যে হাতাহাতি, কানাকানি, এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। তারপর যে বহুব্রীহি সমাসে সমসমান পদের পূর্ব পদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে অলুক বহুব্রীহি বলে। যেমন গায়ে এসে পড়ে যে, গায়ে পড়া, কানে খাটো যে, কানে খাটো, কানে খাটো অর্থ কি জানো? যে কানে কম শোনে। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে। বলছে যার পূর্বপদটা, প্রথম পদটা সংখ্যাবাচক হবে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। যেমন চার ভুজ যে ক্ষেত্রের চতুর্ভুজ, এখানে পূর্বপদটা চার হয়েছে সংখ্যাবাচক। সে বলছে তার যে যন্ত্রের, মানে তিন তার যে যন্ত্রের, এখানে সে কিন্তু না, এখানে তিন হবে, তিন তার যে যন্ত্রের সে তার। এবার আমরা তোমাদের বোর্ড বই, ব্যাকরণ বইয়ের অনুশীলনীতে যে বহু নির্বাচনী নমুনা হিসেবে দেয়া হয়েছে সেগুলো একটি চোখ বুলিয়ে নেই। সমাসের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ। সমাসবদ্ধ পদকে বলে সমস্ত পদ। সমাস বাক্য কাকে বলে? সমস্ত পদ। পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই বাক্যের সময়সূচি কোন পদ? সমস্ত পদ। অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার? 4 প্রকার। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? 9, 6। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? এখানে হচ্ছে হাতঘড়ি। আর নিচের কোনটি ব্যাস বাক্যে যে যোজক রয়েছে? ব্যাস বাক্যে যোজক রয়েছে বেগুন ভাজা। মধ্য পদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি? ঘি ভাত। তারপর উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? চাঁদ মুখ। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? মন রূপ মাঝি, মন মাঝি। আচ্ছা, বিভক্তি লোপ পাওয়ার তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? এটা হচ্ছে ছেলে ভুলানো। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? এখানে হচ্ছে গরুর গাড়ি। নিচে কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু
বোঝায়। এটা হচ্ছে বহুব্রীহি সমাসে। যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কি বহুব্রীহি বলে? তাকে অলুক বহুব্রীহি বলে। আচ্ছা, বহু নির্বাচনীগুলো আমরা একটু দেখলাম, এগুলো নমুনা হিসেবে তোমাদের দেয়া হয়েছে, তারপরও এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। শেষ করলাম আজকে আমরা সমাসের ক্লাস। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সহজে পড়াশিখির পাশে থেকে সহজে পড়াশিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।